হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। চৈতির গান ফিরতেই দেখতে পায় সে একটি অন্ধকার রুম। আশ্চর্যের বিষয় হল তার শরীরে কোনো পোশাক নেই, যাকে বলে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। এটা দেখেই চৈতি চিৎকারের করে বলতে থাকে, কুসাহস থাকলে আমার সামনে আয়, ইঁদুরের মতো লুকিয়ে না থেকে। কথাটি শেষ হওয়া মাত্রই রুমের সব বাল্ব জ্বলে উঠল এবং আওয়াজ আসতে লাগল, তোকে বলছিলাম না গণধর্ষণ করাবো? দেখো তোকে আমি কি করি। হা 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 হা, ইঁদুরের মতো পিছন থেকেই শুধুমাত্র কথা বলতে পারবি? এক বাপের বেটা হইলে আমার সামনে আয়, দেখি তোর কত সাহস। চৈতির এমন কথাটি আব্দুলের ইগোতে লেগে যায়, যার কারণে আব্দুল বলে, ধৈর্য ধর, যাচ্ছি। বলার প্রায় 5 মিনিট পরে আব্দুল সেই রুমে এসে উপস্থিত হয়। আব্দুল রুমে আসলেই চৈতি বলে, তুই সেই আব্দুল যাকে মানুষ এতটা ভয় পায়? আমার পোশাক কোথায়? এছাড়া আমাকে উলঙ্গ করে রেখেছিস কেন? সেটা একটু পরেই জানতে পারবি। আমার সন্তান কোথায়? বল দয়া করে, তোর সন্তান হেফাজতেই আছে। বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দিব, প্লিজ। আজ ওর কিচ্ছু করিস না। সবাই ভাবতে পারেন কি এমন হলো যার কারণে চৈতি মাথা ঘুরে পড়ে গেল। আসলে তখন যে ভিডিও কলটি এসেছিল সেই কলটি আব্দুল দিয়েছিল এবং বলেছিল, তোর সন্তান বেঁচে আছে, এই দেখো। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে মেরে ফেলা হবে তাকে। সন্তান এর এমন করুণ অবস্থা দেখে চৈতি ওখানেই মাথা ঘুরে পড়ে গিয়েছিল। হা 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 হা, নিশ্চয়ই কিচ্ছু করব না, কারণ তোর সঙ্গে আমার অনেক হিসাব নিকাশ আছে। কিসের হিসাব নিকাশ ভুলে গেলি? আমার বাবাকে মেরে ফেললি, আবার আমার মায়ের পায়ে গুলি করলি, আবার আমার পিছনে এভাবে লেগে আছিস। এইগুলার হিসাব নিকাশ। তুই যেমন খারাপ, তোর বাবা ও এর থেকে বেশি খারাপ ছিল, তাই বলে তুই হত্যা করবি একটি লোককে? না, তুই এইটা করতে পারিস না। শোনো, আমার কাজই হলো এইগুলা তোদের মতো আবর্জনা এই সমাজ থেকে দূর করা। দেখা যাক কে কাকে শেষ করে। নিশ্চয়ই তুই শুধুমাত্র মুখে মুখে কথা বলতেই পারবি, কোনো কাজ করতে পারবি না। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে, বিনিময়ে যা চাইবি তাই পাবি। বাবা, এত ভালোবাসা সন্তানের প্রতি? তুই কি বুঝবি ভালোবাসা? এই সন্তান শুধুমাত্র আমার একার না, এই সন্তানের বাবা হচ্ছিস তুইও। ও মা, ততাই জানিস আমি কত মেয়েকে ধর্ষণ করেছি, কত সন্তান এই পৃথিবীতে এনেছি। এত কিছু আমি চিনতে চাইনি। আমি শুধুমাত্র এটাই জানতে চেয়েছি, আমার সন্তানকে ফিরিয়ে দিবি নাকি দিবি না? হ্যাঁ, দিব। তবে তার আগে তোর সঙ্গে এমন কিছু হবে যার জন্য তুই মোটেও প্রস্তুত নেই। তুই কি করবি সেটা আমি ভালো করেই জানি। তোর কাছে অন্য কিছু আশা করি না, আমি সতধি। তোর সাহস অনেক, তুই আব্দুলের সামনে এভাবে কথা বলতেছিস। সাহসের কিছু দেখিসনি, ধীরে ধীরে দেখবি। হা হা হা, আচ্ছা তোর লজ্জা লাগতেছে না? একটি মেয়েকে উলঙ্গ অবস্থায় রেখেছিস, আবার তার দিকে তাকিয়ে কথা বলতেছিস। তুই কি যার সন্তান? চৈতির মুখে এমন কথা শোনা মাত্রই আব্দুল ওর গলাটি চেপে ধরে এবং বলতে থাকে, কি শুধুমাত্র উলঙ্গ করে রেখেছি, এভাবে ভোগ করব? কথাটি বলেই পাগলা কুত্তার মতো চৈতির শরীর ভোগ করতে শুরু করে, যা দেখে চৈতি নিশ্চুপ মুক্তির মতো হয়ে যায়। কারণ সে জানে এখানে যত কিছুই করুক না কেন এই রাক্ষসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। প্রায় বেশ কয়েক মিনিট ধরে আব্দুল চৈতির সঙ্গে এমন খারাপ কাজ করে তাকে ছেড়ে দেয় এবং আবারও বলে, এখন আমি তোর সঙ্গে এমন করেছি, এখন আমার লোক তোর সঙ্গে এমন করবে। সব শোনার পরেও চৈতির একটি কথা, তোর যা ইচ্ছে হয় আমার সঙ্গে করো, কিন্তু আমার সন্তানকে একবার দেখতে দে প্লিজ। তোর এই মনের আশা কখনোই পূর্ণ হবে না, কারণ তুই একটু পরে অটোমেটিক মারা যাবি। তোর এই সন্তানকে আমি বড় করব, আমার মতো সন্ত্রাসী বানাবো। হা হা হা, আমি বেঁচে থাকতে তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না। কথাটি বলেই আব্দুল সেখানে থেকে বের হয়ে যায় এবং একজনকে বলে, খুশিয়াম।
এই শাকলিকে আমাদের সব লোক দিয়ে ধর্ষণ করিয়ে মেরে ফেলবি। এর যেন অসুস্থ না থাকে। বস, চিন্তা করবেন না, আমাদের কাজ আমরা করতেছি সেটাই। চলুন গল্পের পরবর্তী অংশটি শুরু করি। এরপর সিয়াম রুমের ভিতরে এসে চৈতিকে দেখা মাত্রই বলে ওঠে, আরে চৈতি, তুই এখানে? অভ্র, মায়া কোথায়? এত রাত হয়ে গেছে, বাসায় ফিরিসনি কেন? অভ্র এর রুমের দরজায় দাঁড়িয়ে আছে আরিয়ান। অভ্র নিজের মতো জামাকাপড় গুছিয়ে ব্যাগে ভরছে। আরিয়ানের দিকে তার কোনো নজরই নেই, যেন আরিয়ানের কোনো অস্তিত্বই অভ্র দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ উত্তরের আশায় দাঁড়িয়ে থাকার পর উত্তর না পেয়ে তেতে উঠে আরিয়ান। অভ্র এর কাঁধ ধরে নিজের দিকে ফেরায়, তোকে একটা কথা জিজ্ঞাসা করেছি, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিস না? নিজেকে খুব লাইক মনে করিস? মায়া কোথায়? আমি জানি তুই এটা খুব ভালোভাবেই জানিস। অভ্র এক ঝটকায় আরিয়ানের হাতটা সরিয়ে নেয়। ব্যাগের শেষ কাপড়টা ভরে চেইন আটকিয়ে দিয়ে ব্যাগটা কাঁধে নেয়। অবশ্যই জানি, মায়া আমার কাছে আছে, এমন এক জায়গায় লুকিয়ে রেখেছি যেখানে তুমি কি তোমার ছায়াও মায়াকে স্পর্শ করতে পারবে না। কি বলছিস? চাস কি অভ্র? ভুলে যাস না, আমি তোর বড় ভাই। বড় ভাই কথাটা বলা যতটা সহজ, তার দায়িত্ব পালন করা তত কঠিন। তুমি এত বছর সবার সামনে একটা ভালো মানুষের মুখোশ পরা ছিলে। আমিও তোমাকে ঠিকমত চিনতে পারিনি, কিন্তু আজ আমার কাছে সবকিছু পরিষ্কার। তুমি খুব ভালো করেই জানতেন আমি আর মায়া একে অপরকে ভালোবাসি। এটা তুমি মেনে নিতে পারোনি, কারণ তুমিও মায়াকে পছন্দ করতে। তাই আমাদের আলাদা করতে তুমি একটা মিথ্যা নাটক সাজাও। মায়ের প্রেগন্যান্সি নিয়ে মিথ্যা ঘটনাকে সত্যি হিসেবে আমার সামনে উপস্থাপন করো, যাতে আমি মায়াকে ঘৃণা করি। আর তুমি খুব সহজেই মায়াকে পেয়ে যাও, কিন্তু তুমি হয়তো জানো না, অভ্র এর কাছ থেকে মায়াকে আলাদা করা অসম্ভব। তুমি কেন, পুরো পৃথিবীর মানুষও এটা পারবে না। এক নাগারে কথাগুলো বলে অভ্র রুম থেকে চলে যায়। আরিয়ানের রাগান্বিত মুখে ক্রমে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। তুই কি চাস বা না চাস সেটা আমি দেখি, এবং দেখতেও চাই না। এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইব। প্রয়োজন হলে তোকে পৃথিবী থেকে সরিয়ে দিব। রাত প্রায় একটা। এখনো বাসায় ফিরেনি অভ্র। এদিকে ভয়ে মায়া যেন জমে যাচ্ছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই, চারিদিকে কেবল গাছ, বন, জঙ্গল। এদিকে সন্ধ্যায় খানিক ঝড় বৃষ্টি হওয়ায় ইলেকট্রিসিটিও চলে গেছে। মায়া অনেক খুঁজে একটা মোমবাতি পেয়েছে, তবে এখন সেটাও প্রায় শেষের দিকে। এই ছেলেটা আমাকে বিপদে ফেলা ছাড়া আর কিছু পারে না। এখনও কেন আসছে না? মায়ের ভিতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে। স্থির হয়ে বসতেও পারছে না। না, ওর সাথে আর ঝগড়া করব না, না হলে এভাবে নিজেকেই শাস্তি পেতে হবে। হঠাৎ আশেপাশের সকল নিস্তব্ধতাকে চুরমার করে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে মায়ের কানে। অভ্র হয়তো ফিরে এসেছে, এটা ভেবে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় মায়া, কিন্তু দরজার উপর প্রান্তের মানুষটাকে দেখে রীতিমতো হকচকিয়ে যায়। এমনকি ভয়ে দুপা পিছিয়ে যায়। মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রীতিমতো হকচকিয়ে যায়। এমনকি ভয়ে দুপা পিছিয়ে যায়। লোকটি ধীরে ধীরে ঘরে ঢুকে বলে, তুমি আমাকে চেনো না? তবে চিন্তা করো না, অভ্র আমাকে পাঠিয়েছে তোমার যত্ন নেয়ার জন্য। মায়া ভয়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কে? অভ্র কোথায়? লোকটি ঠান্ডা গলায় বলে, অভ্র এখন অন্য কাজে ব্যস্ত। আমাকে বলেছে তার জায়গায় তোমার যত্ন নিতে। মায়ের ভেতরে আতঙ্ক কাজ করছে। সে নিজের মনে প্রার্থনা করতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে এক শব্দ শোনা যায়। মায়া ভয়ে জ্বরসুর হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। লোকটি এগিয়ে এসে বলে, তুমি কি ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমি তোমার ক্ষতি করতে আসিনি। মায়া হতবাক হয়ে বলে, তাহলে তুমি এখানে কেন? লোকটি মুচকি হেসে বলে, আমি তোমার কাছে এসেছি কারণ অভ্র আমাকে পাঠিয়েছে। সে তো তোমার যত্ন নিতে বলেছে। মায়ার ভেতরে অস্বস্তি কাজ করতে থাকে। হঠাৎ দরজায় আবার জোরে ধাক্কা লাগে। অভ্র প্রবেশ করে এবং দ্রুত মায়ার সামনে এসে দাঁড়ায়। অভ্র চিৎকার করে বলে, তুই এখানে কি করছিস? লোকটি নির্লজ্জভাবে বলে, তোমার কথা মতো মায়ার দেখাশোনা করতে এসেছি। অভ্র ক্ষিপ্ত হয়ে লোকটিকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে দেয়। মায়া আতঙ্কিত হয়ে অভ্রের কাছে ছুটে যায়। তুমি কেন এত দেরি করলে? মায়া কাঁদতে কাঁদতে বলে। অভ্র তাকে জড়িয়ে ধরে বলে, আমি এখানে আছি, তুমি আর ভয় পেজো না। মায়া তার চোখ মুছে বলে, তুমি কি জানো কত বড় বিপদে ফেলেছিলে আমাকে? আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। অভ্র কপালে চুমু খেয়ে বলে, তোমার সঙ্গে আমি কোনোদিন বেইমানি করতে পারব না। অভ্র তখন মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে।
মায়া তার চোখের জল মুছে বলল, তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছিলাম। এখানে এত বড় বিপদে আমি কি করতাম? অভ্র শান্ত স্বরে বলল, আমি জানি মায়া, কিন্তু আমি তো এসেছি, তাই না? এখন আমি আছি। কেউ তোমার গায়ে আঁচড় কাটতে পারবে না। মায়া অভ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অভ্র বলল, তুমি ভয় পেও না, আমি আছি। এদিকে বাইরে আব্দুলের লোকেরা অভ্রের গাড়ি ঘিরে রেখেছে। তারা সবাই একত্রিত হয়ে বলল, বস বলেছিল আমাদের কাজ ঠিকঠাক শেষ করতে। এখন অভ্রকে শেষ করতেই হবে। অভ্র তখন মায়াকে বলল, তুমি এখানেই থাকো, দরজা বন্ধ করে রাখো, আমি ফিরে আসছি। মায়া আতঙ্কিত হয়ে বলল, না, তুমি আমাকে এখানে একা রেখে কোথাও যেতে পারবে না। অভ্র বলল, আমি প্রতিজ্ঞা করছি, খুব শিগগিরই ফিরে আসব। আমি তাদের শেষ না করা পর্যন্ত আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব না। মায়া কাঁদতে কাঁদতে বলল, তুমি সাবধানে থেকো। অভ্র বাইরে বেরিয়ে এলো। লোকগুলো তার দিকে তলোয়ার নিয়ে এগিয়ে আসতে লাগল। অভ্র তাদের দিকে একদম ঠান্ডা চোখে তাকিয়ে থাকল। তোমাদের সাহস হয়েছে আমার পথে বাধা দিতে? অভ্র বলল। তাদের মধ্যে একজন চিৎকার করে বলল, তুমি জানো না আমাদের বসকে? আমরা তোমার অস্তিত্ব মুছে দেব। অভ্র মুচকি হেসে বলল, তোমরা যারা আমাকে থামাতে চাও তাদের সঙ্গে আমি একাই যথেষ্ট। অভ্র একাই তাদের সবাইকে প্রতিহত করার জন্য প্রস্তুত। প্রথম লোকটি অভ্রের দিকে তলোয়ার নিয়ে আক্রমণ করে। অভ্র দ্রুত সরে গিয়ে তার হাত ধরে চিৎকার করে বলল, তুমি জানো না কার সঙ্গে প্যাচ নিচ্ছ? লোকটি আর্তনাদ করে মাটিতে পড়ে যায়। বাকি লোকগুলো একসঙ্গে অভ্রকে আক্রমণ করতে আসে, কিন্তু অভ্র তাদের সবাইকে একে একে পরাস্ত করতে থাকে। মায়া ভেতরে বসে অভ্রের সবকিছু শুনতে পাচ্ছে। তার চোখে ভয়ের চিহ্ন। সে চিৎকার করে বলে, অভ্র, সাবধানে থেকো। অভ্র তখন মাটিতে পড়ে থাকা এক লোকের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই আমার পথ থেকে সরে যাও, না হলে এর চেয়ে খারাপ কিছু হবে। লোকগুলো তখন দৌড়ে পালাতে শুরু করে। অভ্র ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায় এবং ঘরে ফিরে যায়। মায়া দরজা খুলে অভ্রকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, তুমি ঠিক আছো তো? ওরা তোমাকে আঘাত করেনি তো? অভ্র মুচকি হেসে বলল, আমি ঠিক আছি। তোমার কথা ভেবে শক্তি দ্বিগুণ বেড়ে গিয়েছিল। মায়া অভ্রের দিকে চেয়ে থাকল। অভ্র তাকে জড়িয়ে ধরে বলল, তুমি এখন আর ভয় পেও না, আমরা এখান থেকে চলে যাব।